তারা ফেসিজমকে লালন পালন করলো। শাহ আলম বলল শেখ হাসিনার সাথে আজীবন থাকবে, মৃত্যুর পরেও থাকবে। হঠাৎ করে চলে গেল সেই মিডিয়া হাউসে। এরপর যে মুনিয়া নামে একটা ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার মেয়ে, এরকম ধর্ষণের মাধ্যমে তাকে হত্যা করা হলো, সেই ব্যাপারে জামাত কোনদিন একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা একটা সঠিক তদন্ত চাই। যে ধর্মের প্রতি সহানুভূতিশীলতা, এইটাকে ক্যাশ করতে যে কি হয়েছে, বাংলাদেশের 60টা ধর্মভিত্তিক দল সৃষ্টি হয়েছে। 60টা। এদের নিজেদের ভিতরে কোনো ইউনিটি নাই। এবং এই 60টা দলের 40টা দল একবার এর সাথে সাথে জয়েন করছিল, আপনাকে স্যাংশন লেটার দিল, হঠাৎ করে এটাকে 15% বাড়াই দেবে। মানে লুট কাকে বলে, কত প্রকার মানুষ যে কত প্রকার লুটের সম্মুখীন, এর চেয়ে ড্রাকোনিয়ান রাষ্ট্র পৃথিবীতে নাই। এখন আপনি আসেন যে তাজ হাসমি স্যার যে জামাতের কথা বলেছে, আমি স্যারের সাথে একটু সংযোজন করি। আমি জামাতের ব্যাপারে বছর 3-4 আগে একটা একদম টকশোতে স্যার যেটা বলছে আমি সেইগুলো বলছি। সেইখানে বলেছিলাম যে জামাত একটি দল যে কোনোদিন ক্ষমতায় যেতে চায় না। ক্ষমতায় যেতে চায় না সেটা হলো তাদের যে দলের চারিত্রিক বৈশিষ্ট্য, দলের যে পলিসি, সেইটাই এটা বলে দেয়। কেন? তারা কখনোই ব্রড বেজ হয়নি, যে সামগ্রিক মানুষকে ধারণ করার পলিসি তারা নেয়নি। আপনি দেখেন যে এই এই তাদের যে ব্যাংক পরিচালনা করে অথবা হসপিটাল, সেইখানে তাদের লোক ছাড়া কাউকে চিকিৎসা দেয় না, কারো চাকরি দেয় না। আমি জানি না এখন তারা পরিবর্তন করেছে কিনা। তাহলে আমি সেই আলোচনায় বলেছিলাম যে আমার মনে হয় যে হিটলার যে কারণে এই ইহুদিদের উপরে খেপে গিয়েছিল এবং যে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তারা বলে হলোকস্ট, 60 লক্ষ, ওইটা নিয়েও ডিবেট আছে। কারণ ওইটাও লেখছে আবার যারা ভিক্টোরিয়াস, তারা লিখেছে। কেন করেছিল? কারণ ইহুদিরা অর্থনৈতিকভাবে সমাজকে শোষণ করত এবং সেই শোষণের ভিকটিম এই হিটলারের পরিবার ছিল। ওইখান থেকে কিন্তু এই গ্রিভেন্সের সৃষ্টি হয়। তাহলে জামাত যদি ব্রড বেস না হয়, তাহলে তাদের মূল পলিসিটা কি? মূল পলিসি হলো তাদের অর্থনৈতিক ফায়দা লোটা। এবং আমার এখনো মনে হয় যে এইবার যে সুযোগ তারা পেয়েছিল, সেই সুযোগও তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন যে এই এখন পুশিন হচ্ছে, এই পুশিনের বিরুদ্ধে জামাত কি কোনো প্রোগ্রাম লঞ্চ করেছে? কোনো স্টেটমেন্ট দিয়েছে? আপনি পতন হওয়ার পরই 7 দিনের মাথায় তারা চলে গেল বসুন্ধরা গ্রুপে সাব্বির নামে একটা ছেলেকে হত্যা করেছিল। এখন থেকে প্রায় ওই বিএনপির 2001 থেকে 6 শাসন আমলে সেই বিচারটা হয়নি। তারা ফেসিজমকে লালন পালন করলো। শাহ আলম বলল শেখ হাসিনার সাথে আজীবন থাকবে, মৃত্যুর পরেও থাকবে। হঠাৎ করে চলে গেল সেই মিডিয়া হাউসে। এরপর যে মুনিয়া নামে একটা ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার মেয়ে, এরকম ধর্ষণের মাধ্যমে তাকে হত্যা করা হলো, সেই ব্যাপারে জামাত কোনদিন একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা একটা সঠিক তদন্ত চাই? বলেনি তো। তো দেখেন, তা ইন্ডিয়ার সাথে তাহলে তলে তলে তারা সম্পর্ক ইয়ে করে, কেউই করে নাই। সো হ্যাঁ, সেটা দেখেন। তো আরেকটা বড় কথা হলো যে জামাতকে সমালোচনা করা যায় না। আপনি যদি সমালোচনা করেন, তাদের কিছু ধর্মান্ধ কিছু আপনার সমর্থক আছে যারা এই কোরআন এবং হাদিস কিছু শিখেছে এবং অন্য কোনো জ্ঞানের দিকে তারা কখনো ধাবিত হয় নাই। আপনি যেই মুহূর্তে করবেন, তারা কিছু লোক লাগে এবং ফেক আইডি দিয়ে আপনাকে এমন ভাবে সমালোচনা করবে যে আপনার একটা কনস্ট্রাকটিভ সমালোচনাকে ধর্মের সাথে যোগ করে দেখাতে চাবে যে আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে এবং অনেকাংশে মিথ্যা এবং অর্কেস্ট্রেটেড ওয়ে। সেইখানে ইতিহাস বলে যে ধর্ম, চার্চ এবং রাষ্ট্রীয় ক্ষমতা, ধর্ম এবং রাষ্ট্রীয় ক্ষমতা যদি এক হাতে আসে, সেইখানে মানুষ বেশি নিষ্পেষিত হয়েছে, সেইখানে মানুষ বেশি নির্যাতিত হয়েছে। যখন 16 সেঞ্চুরিতে যখন আপনার এই যে চার্চের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তখন সবচেয়ে বেশি নিপীড়ন হয়েছে। আপনি এই কথা বলেন, সেইটাও তারা স্বীকার করবে না। সো তাদের সাথে আপনি ডিবেট করতে পারবেন না, তাদের সাথে তাকে সমালোচনা করতে পারবেন না, তাকে শুধু হুজুর হুজুর বলতে হবে। মানে তাদের সাথে কথা বলে যেন আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলছেন, এইভাবে একটা আবহাওয়া সৃষ্টি করবে। সেইটা কোনো সমাজ এবং রাষ্ট্রকে কখনো উন্নয়ন সাধিত করে নাই। এবং আমার ধারণা যে জামাত যদি মডিফাইড না হয়, জামাত যদি সত্যিকারের ডেমোক্রেটিক না হয়, এই জামাত কোনোদিনও বাংলাদেশে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে অন্তত আমার অ্যাসেসমেন্টে বলে না। তাহলে কি আবার ওই যে
ক্ষমতায় যারা থাকবে তাদের সাথে একটা লিয়াজো করে একটা চাপ সৃষ্টি করে অর্থনৈতিক ফায়দা লোকা, ওইখানে হইলো ওই যে মানে যে ইহুদিদের সাথে একটা তুলনা আছে, যাদের জ্ঞান আছে তারা এটা বুঝবে। সেজন্য আমি বলছি যে শেষ করবে রাজনৈতিক দল হলে আপনার এই, এবং তাদের দলে অনেক নেতা আছে যে আপনি যদি রাজনীতি করেন, রাজনীতি একটা পাবলিক ফাংশন, যে কোনো জনগণের অধিকার আছে আপনার সমালোচনা করা, কিন্তু কারো কারো চরিত্র এমন ভাবে তারা সৃষ্টি করবে, যারা অনেক সময় বলে বেড়াইছে যে আমাকে ভোট না দিলে তারা ভেস্তে যাবে না, এটা অন রেকর্ড আছে, ভেস্তে যাবে না। তো এইটা যদি আপনি বলেন তাহলে আপনাকে এমন ভাবে কাস্টিকেট করবে, এমন ভাবে সমালোচনা করবে, আপনি যেন নবীর বিরুদ্ধে কথা বলছেন। এখন দুর্ভাগ্য হলো যে বাংলাদেশে যে দুর্বৃত্তেই তো রাজনীতির সৃষ্টি হয়েছে, দুর্বৃত্তেই তো রাজনীতির মাধ্যমে এই দুর্বৃত্তি এবং এই যে আমাদের অর্থনৈতিক যে দৈন্য দশা, আমাকে পরে কম সময় দিয়েন, আমি এখন একটু শেষ করি ফলোটা। এবং এই যে অর্থনৈতিক দৈন্য দশা এবং মানুষের যে ধর্মের প্রতি সহানুভূতিশীলতা, এইটাকে ক্যাশ করতে যে কি হয়েছে, বাংলাদেশের 60টা ধর্মভিত্তিক দল সৃষ্টি হয়েছে, 60টা, এদের নিজেদের ভিতরে কোনো ইউনিটি নাই। এবং এই 60টা দলের 40টা দল একবার এরশাদের সাথে জয়েন করছিল, এরশাদ জীবিত থাকাকালীন। তো এইটা মূলত সেই জন্য ওই কথাটা এসে যায় যে এইটা রাজনীতি নামে একটা ধর্ম ব্যবসা। তো এইটা আপনি এই সমালোচনাটা তারা সঠিকভাবে নেবেও না এবং আপনাকে কাস্টিকেট করবে, যেহেতু আপনি আলোচনা আসছেন। তবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সবাই চায়, নির্বাচন পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব রাষ্ট্রের, যে যারা ভোট চায় তারা তারা জনগণের কাছে কি জনগণকে অফার করবে তাদের ম্যান্ডেট নিয়ে যাবে এবং জনগণ চুজ করবে। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আমি মনে করি যে এখানে ওই ভোট কেন্দ্র কাটা, ভোট কেন্দ্র দখল, ভোট কেন্দ্রে না যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমিও জানাবো যে সামনে নির্বাচনটা যেন একটা এক্সাম্পলি নির্বাচন হয়। মেজর আফসারিকে একটু কারেকশন দেই আমি, যে আমি এখনো বিএনপি সদস্য, কারণ আমি এই দল থেকে ত্যাগ করিনি এবং এই দলও আমাকে অব্যাহতি দেয়নি। যেটা হয়েছিল সেইটা আপনার মেজর হাফিজ করেছিল, ইউ নো ইট ওয়েল। মেজর হাফিজ আমাদের মতো আমাদের সরলতার উপরে একটা একটা চালাকির আশ্রয় নিয়েছে এবং আমাদের মতো জুনিয়র অফিসারদেরকে সামনে থেকে চাকু মেরেছে। উনি আমাদেরকে ব্যবহার করে ওনার কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার বিল করতে গেছে, যেটা প্রথম অনির্বাচন সবাই করেছিল। আমরা যখন বুঝতে পারছি তখন সাথে সাথে সরে আসছি। তখন এই দাঁড়িয়ালা একটা টাউট, কয়েকটা টাউটকে নিয়ে সেই দলের নাম ব্যবহার করে তখন নির্বাচনে সে পাঠিয়েছিল। এবং এখনো উনি, আমি মনে করি, বিএনএম কন্ট্রোল করে। বিএনএম ওয়াজ হিজ ব্রেন সাইড, হি হ্যাজ ডান ইট অ্যান্ড হি ইজ ডুইং দিস। এইটা তার নিম্ন রাজনৈতিক কোয়ালিটির একটা বহির্প্রকাশ। উনি আমাদের সাথে এটা না করলে পড়তো। ওনার অফিসিয়ালি সবার কাছে সরি বলা উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। উনি নিজে এখন বিএনপির অনেক বড় নেতা হয়ে গেছেন, আপনার স্ট্যান্ডিং কমিটি মেম্বার হয়ে গেছেন, কিন্তু উনি যাদেরকে নিয়ে শত শত লোককে নিয়ে ওনার বাসায় মিটিং করেছে, তাদের কাছে উনি আজীবন নিম্ন মানের নেতা হিসেবে থাকবে, অত্যন্ত নিচু মানের থাকবে এবং অত্যন্ত নিম্ন মনমানসিকতার পরিচয় দিয়েছেন, সেইটা তারা আজীবন বহন করবে এবং সেইখান থেকে উনি তাদের মনমানসিকতা থেকে সরাতে পারবে না। উনি তো সাকিব আল হাসানকেও জয়েন করেছিল, এই জন্য তো লিড নিউজ হয়েছে। সেই জন্য আমি ক্লারিফাই করলাম, আমার রাজনৈতিক অবস্থা সবসময় ছিল জাতীয়তাবাদী এবং আমি বাংলাদেশি জাতীয়তাবাদ সেইটাই আমি করব। তবে যারা নতুন দল করছে অনেকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিবে, যে কোনো মানুষ পাইলে দাওয়াত দিতেই পারে। অন্য দল করলে তাকেও দাওয়াত দিতে পারে, নতুন দল করলে দাওয়াত দেওয়াটাই স্বাভাবিক, ভালো মানুষকে আনার চেষ্টা করবে, সেটা নর্মাল একটা রাজনৈতিক প্রক্রিয়া। সো ইট ইজ এ ফেল কান্ট্রি স্যার, ডিসফাংশনাল। এবং সামনে এটা লাইব্রেরি হবে না সিরিয়া হবে না উত্তর কোরিয়া হবে, সেই দিকেই আমি আশা করি সেদিকে না যাক। কোনো কিছু ঠিক নাই স্যার, কোনো কিছু ঠিক নাই। মানে না আছে রাস্তা, না আছে রাস্তা, না আছে ফুটপাত, ঘুষের পরিমাণ এমন বেড়ে গেছে। এই গুলশান বনানী এলাকায়, আমি বনানী থাকি, এই ফুটপাত অনেকাংশে দখল হয়ে গেছে। মানে কে দখল করে? ফুটপাত না, এখন সামনে যে সেইটা দখল করে টঙ্গার বাড়ি সেগুলো ভাড়া দিচ্ছে। মানে কোনো রেগুলেশন, নাথিং ইজ দেয়ার, নাথিং। মানে খুলে মুখে বড় বড় কথা, আর ঘুষ একটু কমে নাই, ঘুষের পরিমাণ আরো বেড়ে গেছে। এমন কোনো অফিস নাই যেখানে ঘুষ ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। ছোট একটা উদাহরণ দিই যে বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম কিভাবে লুটেরা বাহিনীতে পরিণত হয়েছে। একদিক থেকে ব্যাংকের টাকা সব লুট করে বিদেশে যে ভোগ বিলাস, আরাম আয়েস এবং এই ওমেনাইজিং এ লিপ্ত। আরেকটা হলো
যারা কোনোভাবে লোন নিতে পারে বা লোন নিতে বাধ্য হয়, আপনি টার্ম লাগবে হয়তো 9%, আপনি দেখেন লন্ডনে 1% ইন্টারেস্টেও মানুষ লোন নেয় না, 1% ইন্টারেস্টে, অন্যান্য উন্নত বিশ্বে তাই। আপনাকে একটা লোন দিয়েই যেই মুহূর্তে মনে করেন 9% আপনাকে স্যাংশন লেটার দিল, হঠাৎ করে এটাকে 15% বাড়াই দেবে। মানে লুট কাকে বলে, কত প্রকার মানুষ যে কত প্রকার লুটের সম্মুখীন, এর চেয়ে ড্রাকোনিয়ান রাষ্ট্র পৃথিবীতে নাই। আপনি ভ্যাট দেবেন, এসডি দেবেন, বিদ্যুৎ বিল যে 9বার বাড়ছে সেটা কমাবার আর কোনো কিন্তু নাম নাই। এই সরকার তো এই ওয়েলফেয়ার করতো, বিদ্যুৎ বিলটা কমায় অন্তত 25%, 30% কমাই দিতে পারতো। তারপরে আপনার এই যে ট্যাক্স, হ্যাঁ, আপনি এমপি সাহেবরা গাড়ি নেবে ফ্রি আর জনগণের উপরে ট্যাক্স আরোপ করবে 300%। মানে দিস ইজ জাস্ট এ ডিসফাংশনাল, একটা জাস্ট এ ফেইল্ড স্টেট। মানে এমপি নামে একটা 300 সবসময় লুটেরা বানানো হয়, তারা স্থানীয় সরকার কন্ট্রোল করবে, তারা সবকিছু কন্ট্রোল করবে, তার নিজে ভোগবাদীতে লিখতে হবে, তার ছেলে মেয়ে ওই পাপুল নামে একটা তো জেল খাটতেছে। মানে টোটালি একটা অ্যানার্কি, আফ্রিকার থেকে খারাপ অবস্থা চলছে। এখান থেকে পরিত্রাণের জন্য দরকার হইলো ওই একজন বেনোভোলেন্ট অটোক্র্যাট। দুর্ভাগ্য হলো বেনোভোলেন্ট অটোক্র্যাট সৃষ্টি হচ্ছে না। ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তারা যদি বেনোভোলেন্ট অটোক্র্যাট হয় তাহলে তাকে সাপোর্ট দেওয়া দরকার, এবং এই দেশের মানুষ খুশি হবে। মানুষ যে কোনো মূল্য দেখতে চায় সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা। আমার নাগরিক অধিকার আদায়ে আমার কোনো পার্টির কোনো মাস্তানের কাছে যেতে না হয়। আমার নাগরিক অধিকার আদায় করার জন্য থানায় একজন ক্ষমতাসীন যে ফোন দিতে না হয়। আমার নাগরিক অধিকার আদায় করার জন্য আমার একটা লবি মেনটেন না করতে হয়। এই দেশের মানুষের মতো অসহায় আর পৃথিবীর কোথাও মানুষ নেই। নাগরিক অধিকার বলতে কিছুই নাই। ধন্যবাদ।